বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে রয়েছো এবং মেনে চলছো স্বাস্থ্যবিধি, আর সেই সাথে করছো নিয়মিত পড়াশোনা। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শুরুর প্রারম্ভে আমি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি যদি এই অনলাইন এবং ভার্চুয়াল ক্লাসের বন্দোবস্ত না করতেন তাহলে তোমাদের সাথে আমাদের যেমন যোগাযোগ স্থাপন করা সম্ভব হতো না, সেই সাথে তোমরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে যেতে। তাই ক্লাস শুরুতেই আমি তোমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের কোন কোর্স নিয়ে আলোচনা করব এবং আমাদের বিভাগ কী এবং কোন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা জেনে নিই। আমাদের বিভাগ কিন্তু তোমরা সবাই জানো অর্থনীতি বিভাগ, এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি সাজানো হয়েছে। আর আমাদের কোর্সের নাম হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আর অধ্যায় হচ্ছে কৃষিখাত ও অর্থনৈতিক উন্নয়ন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এর পূর্বেও এই অধ্যায়ের আমি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি বা আলোকপাত করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো রপ্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের কোর্সের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিপূর্বে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বা বিশেষ বিশেষ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং তোমরা বুঝতে পেরেছো এবং করছো নিয়মিত চর্চা, এবং সেই সাথে হচ্ছে তোমাদের রপ্ত। এর পরেও বলবো, যে কোনো বিষয় বা যে কোনো অধ্যায়ের যে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে পারো। সেই ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা নিয়ে তোমরা আমার সাথে মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস আমরা শুরু করি, এবং আমাদের আজকের ক্লাস শুরুর প্রারম্ভে আমরা আমাদের কৃষিখাত এবং অর্থনীতির অধ্যায়ের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোকপাত বা আলোচনা করব একটু দেখে নিই। প্রথমেই আছে কৃষিখাতের বিক্রয়যোগ্য উদ্ভিদের সংজ্ঞা কী, তারপরে আমরা আলোচনা করব বাংলাদেশের খাদ্য ঘাটতির কারণসমূহ, এরপরে আলোচনা করব কৃষি পণ্য বলতে কী বুঝি, আর সর্বশেষে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্ব। এখন আমরা প্রতিটা বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষিখাতের বিক্রয়যোগ্য উদ্ভিদের সংজ্ঞা বলতে আমরা মূলত কী বুঝি। যেসব খাদ্যদ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার অধিকাংশই আমাদের ভোগযোগ্য, যেমন খাদ্য মানে ধান, চা, গম, বিভিন্ন শস্যসহ আমরা ভোগ করে থাকি। আর কৃষির উৎপাদন থেকে ভোগের অংশ বাদ দিলে তা কৃষি উদ্বৃত্ত হয়ে যায়, আমরা সেটা কিন্তু জানি। এখন আমি কৃষিখাতে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলতে কী বুঝি সেটা নিয়ে চলো একটু বিস্তারিত আলোচনা করি। কৃষি উৎপাদন থেকে ভোগের পরিমাণ কি হয়, যে পরিমাণ বাদ দিলে যা থাকে তাকে কৃষি উদ্বৃত্ত বলা হয়। আবারও বলছি, কৃষি উৎপাদন থেকে আমরা যে ভোগের জন্য যতটুকু ব্যবহার করি বা ভোগের ক্ষেত্রে যতটুকু ব্যবহৃত হয় তা বাদ দিলেই থাকে কৃষি উদ্বৃত্ত বলা হয়ে থাকে। আর কৃষি উৎপাদন থেকে ভোগের পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত যে বিক্রয় করা হলে তাকে কৃষিখাতের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলা হয়। আবার বার্ষিক মাথাপিছু ভোগ বাদ দিলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু বিক্রয়যোগ্য কৃষি উদ্বৃত্ত বলা হয়। আর এভাবেই কৃষিখাতের উদ্বৃত্তের আয় থেকে অকৃষি খাতে বাদ দিলে যা থাকে তাকেই বলা হচ্ছে আর্থিক উদ্বৃত্ত বলা হচ্ছে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে কৃষিখাতের উৎপাদন থেকে যদি ভোগের পরিমাণ বাদ দেই তাহলে সেটি হবে কৃষি উদ্বৃত্ত
আর ভোগের পর যদি অতিরিক্ত বিক্রয় করা হয় বা বিক্রয়যোগ্য হয় তাহলে সেটা কৃষিখাতে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। অর্থাৎ আমরা বলছি যে কৃষির যে উৎপাদন হচ্ছে সেটা ভোগের ক্ষেত্রে যদি ব্যয়িত হতে পারে, কিংবা কৃষিক্ষেত্রে যে উৎপাদিত হচ্ছে সেটা আমাদের কি বিক্রয়ের পরেও কি বিক্রয় করা হয় বা বিক্রয়যোগ্য হয়, যে অতিরিক্ত যে ভোগের পরে যে অতিরিক্ত বিক্রয় করা হয় সেই বিক্রয়যোগ্য দ্রব্যটাকেই বলা হচ্ছে কি বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। তাহলে কৃষিখাতে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার। আবারও বলছি যে কৃষিখাতের উৎপাদন থেকে যদি ভোগের পরিমাণ বাদ দেই তাহলে মোট কৃষি উদ্বৃত্ত হবে, আর ভোগের পরেও যদি অতিরিক্ত বিক্রয় করা হয় বা বিক্রয়যোগ্য হয় তাহলে সেটা কৃষিখাতে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত হবে। তাহলে কৃষিখাতে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি বা এর সংজ্ঞা কি তোমরা বুঝতে পারলে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে খাদ্য ঘাটতির কারণসমূহ কী কী। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কিন্তু পারেনি। আমাদের দেশ উর্বর হওয়ায় ধান উৎপাদন বিশ্বের চতুর্থ রাষ্ট্র হলেও প্রায় প্রতি বছরই বেশি খাদ্য ঘাটতির সম্মুখীন হয়। আবার দেখা যাচ্ছে যে অন্যদিকে বাংলাদেশ বেশি আমদানি ও সাহায্য পেয়ে থাকে। তাছাড়া খাদ্যশস্যের উপর বাংলাদেশের প্রতিটি পরিবার তাদের মোট ব্যয়ের শতকরা প্রায় 60% ব্যয় করে এবং ক্যালোরির শতকরা প্রায় 85% গ্রহণ করে। সুতরাং বলা যাচ্ছে যে বাংলাদেশে খাদ্য সমস্যা শুধু পরিমাপগতই নয়, গুণগত মানও বটে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশে খাদ্য ঘাটতির কারণসমূহগুলো কী কী। বাংলাদেশের অধিকাংশই জমি খণ্ডিত এবং বিচ্ছিন্ন হওয়ার কারণে সনাতনী চাষাবাদ পর্যন্ত করা যায় না। ফলে ফসল উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে নেমে যায় এবং খাদ্য ঘাটতি দেখা যায়। আসলে আমাদের দেশের জমি এত বেশি খণ্ডিত বা বিচ্ছিন্ন হওয়ার কারণে সনাতনী চাষাবাদ পর্যন্ত করা যায় না, কারণ একটা জমিকে বিভিন্ন অংশীদার থাকে এবং এই কারণে জমি খণ্ডিত বা বিচ্ছিন্ন হয়ে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে বলা যেতে পারে যে বিভিন্ন প্রতিকূল এবং প্রাকৃতিক বাধাগুলো কি এবং প্রতিকূল অবস্থাগুলো কি, যেমন ধরো বন্যা, খরা, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে জমিতে উৎপাদিত ফসল কি হয়, নষ্ট হয়ে যায়। ফলে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে এবং খাদ্য ঘাটতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের আরেকটি কারণ হচ্ছে যে কৃষিপণ্যের সঠিক গুদামজাতকরণ বা হিমাগারের অভাবে কৃষিপণ্যগুলো নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়। অতিরিক্ত আমাদের যে পর্যাপ্ত পরিমাণে যেমন বাজারজাতকরণের সমস্যা রয়েছে বা গুদামজাতকরণের সমস্যা রয়েছে, হিমাগারেরও অভাব রয়েছে। এই দেখো, কিছুদিন পূর্বেই তোমরা জেনে থাকবে যে কক্সবাজারে লবণ এবং হিমাগারের অভাবে পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়নি। এর ফলে কি হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক কিছুই আমাদের যে এরকম প্রাকৃতিক পরিস্থিতির কারণে বা জলোচ্ছ্বাসের কারণে সময় মতো আমরা ধান কাটতে পারছি না, কিংবা সেই কাটা ধানগুলো যে গুদামজাতকরণ করব সেটাও করা সম্ভব হয় না। এর ফলে প্রচুর পরিমাণে খাদ্য ঘাটতি দেখা দেয়। এরপরে রয়েছে যে আমাদের দেশে কৃষিপণ্যে যেমন জনসংখ্যা খাদ্য ঘাটতির অন্যতম প্রধান কারণ। দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অতিরিক্ত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য খাদ্য আমদানি করতে হয়। তাছাড়া আবাসস্থল নির্মাণের জন্য চাষাবাদী জমি নষ্ট হচ্ছে, ফলে খাদ্য ঘাটতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাংলাদেশে খাদ্য ঘাটতির কারণসমূহ কী কী পেলাম? প্রথমেই পেলাম যে আমাদের অধিকাংশই জমি খণ্ডিত এবং বিচ্ছিন্ন। দ্বিতীয় হচ্ছে প্রতিকূল এবং প্রাকৃতিক বাধা। তারপরে হয়েছে পর্যাপ্ত পরিমাণে গুদামজাতকরণ বা হিমাগারের অভাব। আর এরপরে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। তাই আমরা আমার আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে বাংলাদেশে খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের দেশে এই খাদ্য ঘাটতির কারণেই একজন পূর্ণবয়স্ক লোকের গড়পড়তা দৈনিক 1694 ক্যালোরি এবং 1981 সালে দৈনিক খাদ্যের পরিমাণ গড়ে
2400 ক্যালোরি দরকার, অথচ উন্নত দেশে একজন লোকের গড়ে গড়পড়তা বাংলাদেশের লোকের দ্বিগুণ প্রায় 3500 ক্যালোরি। আর এই থেকেই বোঝা যাচ্ছে যে খাদ্য ঘাটতির কারণে বাংলাদেশের মানুষ কিসের শিকার হয়েছে? অপুষ্টির শিকার বা অপুষ্টিতে ভুগছে। এরপরে আমাদের আলোচনার বিষয় কি, যে কৃষি পণ্য বলতে আমরা কি বুঝি, বা কৃষি পণ্যের সংজ্ঞা দাও, বা বলতে পারে যে কৃষি পণ্য কাকে বলে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী 2014 এবং 15 অর্থ বছরের জিডিপিতে আর্থিক কৃষিখাতের অবদান ছিল কতটুকু জানো? 12%। এদেশের শ্রমশক্তির মোট 4.51% কৃষিখাতে নিয়োজিত। এখন আমি বলবো কৃষি পণ্য বলতে তুমি কি বুঝো, বা কৃষি পণ্য কাকে বলে। কৃষি পণ্য বলতে কৃষিতে উৎপাদিত যেসব দ্রব্য সামগ্রী ভোগযোগ্য ও বিপণনযোগ্য হয়। কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ইত্যাদি। বাংলাদেশে কৃষিতে ফসল দুই ধরনের, কৃষিজ ফসল মূলত দুই ধরনের। কি কি? একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকারী ফসল। এখন আমি বলবো খাদ্যশস্য বলতে কি বোঝো, বা কোনগুলোকে আমরা খাদ্যশস্য বলে থাকি। যেমন ধরো খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান। ধান খাদ্যশস্যের মধ্যে প্রধান। বাংলাদেশে সদ্য জেলায় ধান উৎপাদিত হয় আউশ, আমন, বোরো প্রভৃতি ধান। এরপরে রয়েছে খাদ্যশস্যের মধ্যে গম। খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ করা হয়। কি হয়? উত্তর অঞ্চলের জেলাগুলোতে গম চাষের জন্য কি সবচেয়ে বেশি উপযোগী। এরপরে রয়েছে কি অর্থকারী ফসল। অর্থকারী ফসল বলতে আমরা কি বুঝি সেটা জেনে নিই। অর্থকারী ফসল হচ্ছে যে সমস্ত ফসল বিক্রয় করে আমরা অর্থ উপার্জন বা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। অর্থাৎ যেসব ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকেই বলা হচ্ছে অর্থকারী ফসল। অর্থকারী ফসল সাধারণত কি কি? পাট, ইক্ষু, চা। পাট বাংলাদেশে কেন সোনালী আঁশ বলা হয়? কারণ পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। এই জন্য পাটকেই আমাদের বাংলাদেশে অর্থকারী ফসল বলা হয়। বাংলাদেশে দুই ধরনের পাট চাষ হয়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে তোষা পাট। এরপরে রয়েছে কি ইক্ষু। চিনি, গুড় উৎপাদনের জন্য ইক্ষু বাংলাদেশে গুরুত্বপূর্ণ ফসল। ইক্ষু চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন হয়। আর কোন কোন এলাকার জন্য ইক্ষু চাষের জন্য উপযোগী সেটা কি জানো? সেগুলো হচ্ছে রাজশাহী, পাবনা, দিনাজপুর, তারপর ঢাকা। এই সমস্ত এলাকায় সাধারণত ইক্ষু চাষের জন্য উপযোগী। এরপরে আলোচনা করি চা। বাংলাদেশে অর্থকারী ফসলের মাঝে চা একটা অন্যতম। দেশে উৎপাদিত চায় প্রায় বেশিরভাগ বিদেশি রপ্তানি হয়। পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়। সাধারণত মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটে বেশি চাষ হয়। ইদানিং কিন্তু পঞ্চগড়েও চা চাষ করা হচ্ছে। তাই বলা যাচ্ছে যে কৃষি পণ্যের অন্তর্গত খাদ্যশস্য ও অর্থকারী ফসলগুলো দেশে অর্থনীতিতে একদিকে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি কৃষি উৎপাদিত এই সব দ্রব্য সামগ্রী বিভিন্ন পদ্ধতিতে খাদ্য উপযোগী ও বিপণন উপযোগী করে তোলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কৃষি পণ্য বলতে কি বুঝি বা কৃষি পণ্য কাকে বলে সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্বটা কী। অর্থকারী ফসলে এটাকে বিভিন্নভাবে আসতে পারে, যেমন অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্ব বর্ণনা করো, বা অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে তুমি কি জানো সেটা আলোচনা করো। বন একটি দেশের প্রাকৃতিক সম্পদ। বলা হয়ে থাকে যে দেশে যত বেশি বনভূমি থাকে সেই দেশে তত বেশি উন্নতির সম্ভাবনা থাকে। কেননা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করা হয় তা কোনো না কোনোভাবে বন থেকে আসে।
আর বনজ সম্পদও যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপরেও বলবো, বন থেকে আমরা নানা রকম দ্রব্যাদি কী কী জানো? যেমন ধরো কাঠ, প্রয়োজনীয় জ্বালানি, তারপরে রয়েছে যেমন ফলমূল, মধু ইত্যাদি আমরা এই বনজ সম্পদ থেকেই পেয়ে থাকি। তাছাড়াও বন একটি দেশে প্রাকৃতিক সুরক্ষার বেষ্টনীও বলা হয়ে থাকে। এখন আমি বলবো অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্বটা আসলে কী। বন দেশের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা রাখে এবং সূর্যের অতি বেগুনি রশ্মি হতে পৃথিবীকে রক্ষা করে। তাছাড়া আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, যেটা আমরা বন অর্থাৎ একমাত্র গাছপালা থেকেই কিন্তু মূলত পেয়ে থাকি। আবার দেখো, আমাদের যে ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড, এটা কে গ্রহণ করে? এটা পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এই বনই কিন্তু। তাই যে কোনো দেশের মোট আয়তনের 20% থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে মাত্র 17% ব্যবহারিক এবং অর্থনৈতিক জীবনে বনজ সম্পদের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব এখন একটু পরে। তাই আবারও বলছি যে বন মানে কি? গাছপালা। গাছপালা থেকে আমাদের যে অক্সিজেন, আমাদের যে বাঁচার জন্য অক্সিজেন দরকার, সেটা আমরা সেই বৃক্ষ থেকেই পাই। এবং আমাদের থেকে নির্গত যে কার্বন ডাইঅক্সাইড, সেটা কে গ্রহণ করে? সেটা গাছপালা গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের জীবনযাত্রার জন্য বনের সম্পদের গুরুত্ব কতখানি। এরপরেও এখন আমি বন সম্পদের গুরুত্ব এক এক করে কী কী ভূমিকা পালন করে বন সম্পদ, সেটা নিয়ে চলো আলোচনা করি। প্রথমেই রয়েছে ভূমি ক্ষয়রোধ। বনাঞ্চল কী হয়? আমাদের ভূমি ক্ষয়রোধ করে। কেননা অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাসের কারণে মাটির ক্ষয় সৃষ্টি হয়। আর এই ক্ষয়ের কারণে কি হয়? একটা দেশের প্রাকৃতিক ভারসাম্য কি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু বনজ সম্পদ মাটি ক্ষয়রোধ করে, আর এই ক্ষয়ের রোধ কারণেই একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে। আর এর ফলে বনজ সম্পদ মাটি ক্ষয়রোধ করে না যদি করতো, তাহলে কিন্তু যে আমরা বলছি যে হুমকির সম্মুখীন হতো। আর এই ক্ষয়রোধ করে বলেই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়া বন উপকূল এলাকা সংরক্ষণ করে, নদী ভাঙ্গন রোধ করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভূমির ক্ষয়রোধে আমাদের বনসম্পদের গুরুত্ব কতখানি সেটা বুঝলে যে এই মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার হাত থেকেই রক্ষা করে আমাদের এই বৃক্ষ। এরপরে রয়েছে পরিবেশের ভারসাম্য। বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর এই ভারসাম্য রক্ষার জন্য যে কোনো দেশের মোট আয়তনের তুলনায় 20 থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বনভূমির পরিমাপ কম থাকায় সাম্প্রতিককালে বায়ুমণ্ডলে কি হয়েছে জানো? ওজোন স্তরে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ফলে কি হয়েছে? গ্রিনহাউস ইফেক্ট দেখা দিতে পারে, যা মানুষ ও প্রাণীর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের আয়তনের 20 থেকে 25% কি প্রয়োজন জানো? বনভূমি প্রয়োজন। তাহলে আমরা প্রথমে পড়লাম ভূমির ক্ষয়রোধ, তারপরে পড়লাম পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এরপরে আমরা আলোচনা করব কি? দুর্যোগ প্রতিরোধ। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধেও বনের ভূমিকা উল্লেখযোগ্য। যেমন বনভূমি বাতাসের আর্দ্রতা রক্ষা করে ভূমিক্ষয় নিবারণ এবং বন্যা নিয়ন্ত্রণ করে। যেমন ধরো সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় মানুষ এবং সম্পদকে কিন্তু রক্ষা করে থাকে। এরপরে রয়েছে যেমন ওষুধ শিল্পের কাঁচামাল। বনে যেসব ভেষজ গাছপালা জন্মে সেগুলো থেকে কি হয় জানো? আহরিত লতাপাতা, গাছের শিকড়, গাছগাছরা, হ্যাকিমি কবিরাজ এবং বিভিন্ন উপাদানের ঔষধ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর এতে করে দেশে যেসব আয়ুর্বেদিক ওষুধ প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো সাধারণত বনজ সম্পদের উপরেই মূলত ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিরক্ষা বেষ্টনী। বনভূমি দেশের প্রতিরক্ষা বেষ্টনী হিসাবে কাজ করে। সুন্দরবন সহ বাংলাদেশে যেসব বনভূমি রয়েছে কিংবা বাংলাদেশের সীমান্তবর্তীতে যেসব বনভূমি রয়েছে সেগুলো দেশের সুরক্ষা বেষ্টনী হিসাবে কাজ করে।
তাছাড়া বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকেও সুরক্ষা করে। সুতরাং বনজ সম্পদ দেশ রক্ষা ব্যবস্থায় সুদৃঢ় করতে মূলত সহায়ক। এরপরে রয়েছে গৃহ এবং আসবাবপত্র নির্মাণ। বনভূমি থেকে আমরা যেসব উপাদান পাই তার মধ্যে মেইন হচ্ছে গোলাপাতা একটি। গোলাপাতা দিয়ে গ্রামীণ গৃহে কি করা হয়, চাল নির্মাণে ব্যবহৃত হয়। তাছাড়া বাড়িঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন বনভূমি থেকে পেয়ে থাকে। আর তাছাড়া ঘরে দরজা জানালা তৈরি যে দালান কোণঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় যে আমাদের কাঠ, সেটাও কিন্তু আমরা বনভূমি থেকেই পেয়ে থাকি বা সংগ্রহ করে থাকি। এরপরে রয়েছে পর্যটন শিল্প। পর্যটন শিল্পতে হচ্ছে বনভূমিকে বলা যা হয় একটি দেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সৃষ্টি। যে দেশে যত বেশি বনভূমি রয়েছে সে দেশ তত বেশি সৌন্দর্যপ্রিয়। বাংলাদেশে বিশেষ কয়েকটি সৌন্দর্যের স্থান হলো রাঙ্গামাটি, সিলেট, কক্সবাজার, কুয়াকাটা, চট্টগ্রাম, খুলনা, মধুপুর, শেরপুর ইত্যাদি, যা বিদেশি পর্যটকদের কি করে, প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। শীতে সময় এসব স্থানে মানুষ প্রাকৃতিক পরিবেশ ভোগ করার জন্য উপস্থিত হয়। বনভোজন, ভ্রমণ, তারপর যে প্রাকৃতিকের মাধ্যমে চিত্ত বিনোদনের জন্য বনাঞ্চলের সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে রয়েছে যেমন জ্বালানি হিসাবে ব্যবহার। আমাদের দেশে ব্যবহৃত মোট জ্বালানির শতকরা প্রায় 9% আসে একমাত্র এই বনজ সম্পদ থেকে। গৃহস্থালী, হোটেল, রেস্তোরাঁ, রাস্তা, ইটের ভাটা, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি কাজে যে কাজের জন্য যে কাঠের প্রয়োজন হয় সেটা কিন্তু বন থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। অবশ্য জ্বালানি কাঠ ব্যবহারের ফলে আমাদের বনভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের জ্বালানি শক্তির বিকল্প হিসাবে অন্য উৎসর উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন বা অন্য উৎস খোঁজা একান্ত প্রয়োজন। এরপরে রয়েছে যেমন ধরো শিল্পায়নে অবদান। দেশের বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান বনজ সম্পদ হতে পাওয়া যায়। যেমন ধরো কাঠ, বাঁশ হতে কাগজ, নিউজপ্রিন্ট, দেশালাই ইত্যাদি শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। সিলেটে বেতের সাহায্যে উন্নত মানের আসবাবপত্র তৈরি হয়, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। এরপরে রয়েছে কি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দেশে বনজ সম্পদের উপর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির অনেকাংশে যে রেলের যে স্লিপার, বাস, ট্রাকের বডি তৈরি, নৌকা, জাহাজ, লঞ্চ, ঠেলাগাড়ি, রিক্সা, তারপরে রয়েছে যেমন বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি তৈরিতেও বন থেকে ব্যবহৃত সংগঠিত বা আহরিত কাঠ দিয়েই কিন্তু তৈরি করা হয়ে থাকে। সবশেষে বলছি জাতীয় আয় এবং কর্মসংস্থানের অবসান। এই জরিপে দেখা যাচ্ছে যে 2012 এবং 13 অর্থ বছরে দেশের জাতীয় আয়ের মোট 1.76% বনজ সম্পদ থেকেই আসে, আর কৃষি খাতে এর অবদান 10.42%। আমাদের শ্রম শক্তির কম বেশি 2% বনভূমিতে নিয়োজিত রয়েছে। তাই আমাদের দেশে বনভূমি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া দরিদ্র শ্রেণীর অনেক মানুষ জীবিকা নির্বাহের জন্য বনভূমির প্রতি নির্ভরশীল হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্বগুলো কি কি বললাম সেটা আমি আরেকবারও বলছি, যে ভূমির ক্ষয়রোধ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, দুর্যোগ প্রতিরোধ করে, ওষুধ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, প্রতিরক্ষা বেষ্টনী, তারপরে রয়েছে যেমন গৃহ আসবাবপত্র নির্মাণ, পর্যটন শিল্প, জ্বালানি হিসাবে ব্যবহার, শিল্পায়নে অবদান, জাতীয় আয় ও কর্মসংস্থানের অবদান। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন পর্যালোচনা থেকে দেখা যায় যে বাংলাদেশের অর্থনীতি বনাঞ্চল একটি অতি গুরুত্বপূর্ণ। কেননা বনজ সম্পদ হতে আমরা যে শুধু আয় করি তা না, সাথে সাথে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু আমাদের দেশে আয়তনের তুলনায় কি মাত্র 17% বনভূমি রয়েছে। এখানে মাথাপিছু মাত্র 0.02 হেক্টর বনভূমি আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, কৃষিপণ্য বলতে কী বোঝে সেটা নিয়ে আলোচনা করলাম, বা সে খাদ্য ঘাটতির কারণসমূহ, এবং আমরা আলোচনা করলাম কৃষিক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। আশা করি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছ এবং করতে পারছো রপ্ত। আর
প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, কোনো বিষয় নিয়ে তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করবে। আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমরা প্রয়োজনের তাগিদে বের হবে। পরিস্থিতি অস্থিতিশীল এবং আমরা কি একটা প্রতিকূল পরিবেশের মাঝে আমরা বসবাস করছি। আমি আশাবাদী তোমরা সেই স্বাস্থ্যবিধি মেনে চলেই তোমরা বাইরে বের হও। অবশ্যই বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক পরিধান করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। প্রতিদিন খাবারের মাঝে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি এবং ফলমূল রাখবে আর প্রচুর পরিমাণে পানি পান করবে। স্বাস্থ্যবিধি নিজে মেনে চলবে, পরিবারের সদস্যদের মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। আর তোমার আশেপাশে পুরা পরিবেশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। তুমি একা ভালো থাকলে ভালো থাকতে পারবে? নিশ্চয়ই পারবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে পারলেই তবেই না তুমি ভালো থাকবে। আমি আশাবাদী তুমি সেটা করবে। নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।